How are you, dear students? I hope you are well. I am also well. I am Abdul Wadud, Assistant English Teacher of Andharmanik Girls High School, Kosua Bagerahat, giving you thanks. Now I am going to start my online class. Carefully listen to me. Dear students, in my today's class, I will discuss about conditional structure, and this item is needed for completing sentence. Look at the blackboard. Here I have written conditional structure. We know that when we see if in a sentence, the sentence follow a special rule, and this sentence is called conditional structure. তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যখন আমরা কোনো সেন্টেন্সে ইফ দেখি তখন সেই বাক্যটি বিশেষ নিয়মে আলোকে সম্পাদন করতে হয় এবং এই বাক্যটির গঠনই হলো কন্ডিশনাল স্ট্রাকচার। তো আমরা জানি কন্ডিশনাল স্ট্রাকচার অর্থাৎ ইফ যুক্ত বাক্যের তিনটি গঠন রয়েছে। কয়টি? তিনটি। প্রথমটির নাম হলো ফার্স্ট কন্ডিশন অথবা ওপেন কন্ডিশন, প্রথম শর্ত বা ওপেন কন্ডিশন অর্থাৎ খোলামেলা শর্ত। দ্বিতীয়ত হচ্ছে সেকেন্ড কন্ডিশন বা ইমাজিনারি কন্ডিশন, দ্বিতীয় হলো সেকেন্ড কন্ডিশন বা দ্বিতীয় শর্ত বা ইমাজিনারি অর্থাৎ কাল্পনিক কন্ডিশন, অ্যান্ড দ্য ফাইনাল ইজ থার্ড কন্ডিশন অর আনফুলফিলড কন্ডিশন, অসম্পূর্ণ শর্ত। আমরা এখন সেই বিষয়ে তিনটি রুল নিয়ে আলোচনা করব। ডিয়ার স্টুডেন্টস, আমরা এখানে লক্ষ্য করতে পারছি শুরুতেই লিখেছি ইফ প্লাস প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। এখন প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের গঠন কি? সাবজেক্ট প্লাস ভি অন, সাবজেক্ট প্লাস ভি অন, অর্থাৎ সাবজেক্টের পর মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম বসলে সেটা আমরা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স বলি। এখন যদি আমরা ইফ যুক্ত বাক্যের প্রথম অংশ সাবজেক্ট প্লাস ভি অন অর্থাৎ প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স দেখি, তাহলে আমাদের পরবর্তী অংশের নিয়ম কি হবে আমরা এক একটা করে লিখি। দেখো, ইফ প্লাস প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স অর্থাৎ আরো স্পষ্ট করে দেখো, ইফ প্লাস প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। ইনডেফিনিট টেন্স অর্থাৎ সাবজেক্ট প্লাস ভি অন যদি থাকে তখন পরবর্তী অংশের নিয়ম হচ্ছে আমি সাবজেক্ট বসাবো এই বাক্যের সাথে রিলেটেড, তারপরে মোডাল অক্সিলিয়ারি আরো সংক্ষেপ করে দেখো,
স্টুডেন্টস, আমরা সাধারণত প্রথমে এইগুলো ব্যবহার করি, ডেয়ারটা খুব কম করি এই ক্ষেত্রে, অর্থাৎ ইফ যুক্ত বাক্যে আমরা সাধারণত শ্যাল অথবা উই অথবা ক্যান অথবা মে অথবা মাস্ট অথবা নিড সাধারণত এইগুলোর থেকে ব্যবহার করি। তো আমরা জানলাম কি ইফ যুক্ত বাক্যের প্রথম অংশ যদি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হয় তাহলে আমাদের পরবর্তী অংশ সাবজেক্ট বসবে, এই বাক্যের সাথে মিল রেখে এই মোডাল অক্সিলারি ভার্বের প্রেজেন্ট ফর্মে যে কোনো একটি বসবে, অর্থাৎ শ্যাল অথবা উইল অথবা ক্যান অথবা মে অথবা মাস্ট অথবা নিড, তারপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম, তারপরে অবজেক্ট। এখানে আমাদের একটা সীমাবদ্ধতা আছে যে আমরা অনেকেই জানি প্রেজেন্ট টেন্স হলে পরের অংশ ফিউচার ইনডেফিনিট টেন্স হয়, আর ফিউচার ইনডেফিনিট টেন্স বলতে সাবজেক্টের পর শুধু শ্যাল বা উইল বসে, কিন্তু তা সঠিক নয়, এই কথাটা সীমাবদ্ধ। মূলত কি বসবে, সাবজেক্টের পরে যে কোনো একটি বসালেই হবে, তারপরে প্রেজেন্ট ফর্ম বসবে। উদাহরণটি লক্ষ্য করো, বিষয়টি ক্লিয়ার হবে। ইফ ইউ রাইট মি if you study hard, look at these two examples. The first example is if you write me, যদি তুমি আমাকে লিখো, যদি তুমি আমাকে লেখো বা লিখো, তখন আমি কি বলবো, আমি উত্তর দেব, আমিও তোমাকে লিখব, আমার উত্তর দেওয়া প্রয়োজন, আমি অবশ্যই উত্তর দিব, আমি উত্তর দিতে পারি, আমি তোমাকে লিখতে পারি, আমি লিখব, এই যে কোনোটা দিলেই কিন্তু পারফেক্ট অর্থ হচ্ছে। তাহলে আমরা শ্যাল বা উইল বলবো না, আমরা বলবো শ্যাল, উইল, ক্যান, মে, মাস্ট, নিড, এর যে কোনো একটি দিলে হবে। অন্য যেগুলো আছে সেগুলো দিলে হয়, তবে এগুলো দিলে অর্থটা স্পষ্ট হয়। ইফ ইউ রাইট মি, যদি তুমি আমাকে লিখো, আই শ্যাল আনসার ইউ। এখন আমি আনসার না দিয়ে আমি লিখতে পারি আই শ্যাল রাইট ইউ, আমি আনসার দিব না, আমি রাইট দিব, তাও হবে। যে ইফ ইউ রাইট মি, যদি তুমি আমাকে লিখো, আই শ্যাল আনসার ইউ, আমি তোমাকে উত্তর দিব, আমি এখানে শ্যাল দিব না, আমি মনে করি এখানে মাস্ট দিব, তাও কিন্তু হবে। তখন অর্থ কি হবে, যদি তুমি আমাকে লিখো আমি অবশ্যই তোমাকে লিখব। নেক্সট এক্সাম্পল, ইফ ইউ স্টাডি হার্ড, যদি তুমি কঠোর অধ্যয়ন করো, কি হবে, তুমি ভালো রেজাল্ট করবে, তুমি অবশ্যই ভালো রেজাল্ট করবে, তুমি ভালো রেজাল্ট করতে পারো। ইউ শ্যাল বা উইল দাও, ইউ শ্যাল মেক এ গুড রেজাল্ট, হয়ে গেল। ইউ মাস্ট মেক এ গুড রেজাল্ট, তাও সঠিক। The next rule, দেখো দ্বিতীয় রুলটি দেখো, dear students, the second rule is, if you see past indefinite tense and the sentence holds if, you have to answer following these rules. যদি তুমি দেখো একটি বাক্যে if রয়েছে এবং সে বাক্যটি past indefinite tense, সেই ক্ষেত্রে তুমি সাবজেক্টের পরে might, could, would এর যে কোনো একটি বসাবে, তারপর প্রেজেন্ট ফর্ম বসাবে। সংক্ষেপে আমরা বলি সাবজেক্ট প্লাস এমসিডব্লিউ, সংক্ষেপে বলি, তারপর ভার্ব, তারপরে অবজেক্ট, এক্সটেনশন যা থাকবে ইচ্ছে করলে তুমি লিখতে পারো। উদাহরণ খেয়াল করো,
দেখো, ইফ ইউ ইনভাইটেড মি, যদি তুমি আমাকে নিমন্ত্রণ করতে, আমি কি উত্তর দিতে পারি? তুমি আমাকে নিমন্ত্রণ করতে, আমি আসতাম। আই মাইট, কুড, উড এর যে কোনো একটি দাও। আই উড কাম, আমি আসতাম। ইফ আই ওয়ার এ কিং, যদি আমি রাজা হতাম, আই উড হেল্প দ্য পুর। ইফ ইউ ইনভাইটেড মি, যদি তুমি আমাকে নিমন্ত্রণ করতে, আই উড কাম, আমি আসতাম। ইফ আই ওয়ার এ কিং, যদি আমি রাজা হতাম, আই উড হেল্প দ্য পুর, আমি গরিবদের সাহায্য করতাম। আই হোপ ইউ হ্যাভ এ কোশ্চেন হিয়ার, হোয়াই আই ইউজ ওয়ার আফটার আই। অর্থাৎ আমি এখানে কেন আই পরে ওয়াজ ব্যবহার করিনি, ওয়ার ব্যবহার করছি, এ নিয়ে একটা প্রশ্ন আছে। আমি আশা করি এমনটি। তাহলে এর উত্তর কি? আমরা জানি যে সেকেন্ড কন্ডিশন আছে ইমাজিনারি কন্ডিশন, অর্থাৎ কাল্পনিক। সেক্ষেত্রে আকাঙ্ক্ষা বোঝায়, কল্পনা বোঝায়, এজন্য আয়ের পরে কখনো ওয়াজ বসে না। এখানে কি বসে? ওয়ার, অর্থাৎ প্লুরাল ভার্ব বসে। The third rule is subject if plus past perfect tense. past perfect tense এর গঠনে আমরা জানি subject plus had plus verb 3। তার পরবর্তী উত্তর কি হবে? সাবজেক্টের পরে would অথবা might অথবা could এর যে কোনো একটি বসাবে, এরপরে have, তারপরে verb 3, তারপরে অবজেক্ট। অর্থাৎ যদি আমরা দেখি যুক্ত বাক্যের প্রথম যে পাস্ট পারফেক্ট টেন্স আছে, তাহলে পরবর্তী অংশ সাবজেক্টের পরে কি বলবে? উড, মাইট, কুড যে কোনো একটি, তারপরে হ্যাভ, তারপর ভার্ব 3, তারপর অবজেক্ট। লুক এট দা এক্সাম্পল। ইফ আই গট এ স্টুডেন্ট ভিসা, সরি এটা পাস্ট ইনডেফিনিট, এখানে হ্যাড বসবে, যেহেতু পাস্ট পারফেক্টের গঠন সাবজেক্ট প্লাস হ্যাড। ইফ আই had got a student visa, I would have gone to London. দেখো আমি লিখেছি if I had got a student visa, যদি আমি একটি ছাত্র ভিসা পেতাম, I would have gone to London, আমি লন্ডন যেতাম। তাহলে এখানে কি আছে? হ্যাড আছে, ভার্ব 3 আছে, গেট, গট অথবা গেট, গটেন। তারপরে কি দেখতে পাচ্ছি? সাবজেক্ট, হ্যাড, ভার্ব 3। তাহলে এখানে নিয়ম কি? সাবজেক্টের পরে উড অথবা কুড অথবা মাইট এর যে কোনো একটি বলবে, এরপরে হ্যাভ বসবে, তারপরে ভার্ব 3 বলবে, তারপরে বাকি অংশ অবজেক্ট বলবে। আমরা এখানে দেখতে পাচ্ছি যে থার্ড কন্ডিশনে রয়েছে, তাই আমরা ওই নিয়মটি অনুসরণ করলাম। ডিয়ার স্টুডেন্টস, আরো দুটি বাক্য রয়েছে যেগুলো ইফ যুক্ত বাক্যের স্ট্রাকচারে গঠিত হয়। সে বাক্য দুটি হলো, দেখো, হ্যাড আই দেয়ার, had I seen you before। দুইটা উদাহরণ খেয়াল করো। দেখেছি had I there, এখানে had দিয়েছি, সাবজেক্ট দিয়েছি, সাহায্যকারী দেয়ার দিয়েছি, এটা অ্যাডভার্ব, কিন্তু এখানে প্রশ্নবোধক চিহ্ন দিইনি। আবার had দিয়েছি, সাবজেক্ট দিয়েছি, ভার্ব 3 দিয়েছি, অবজেক্ট দিয়েছি, এখানে প্রশ্নবোধক চিহ্ন দিইনি। এই জাতীয় কোন সেন্টেন্সের গঠন যদি তোমরা দেখো হ্যাড দিয়ে শুরু হয়, শেষে প্রশ্নবোধক চিহ্ন না থাকে, তখন এই বাক্যের গঠন তোমরা ইফ যুক্ত বাক্যের সেকেন্ড কন্ডিশন এবং থার্ড কন্ডিশনে আলোকে লিখবে। এটা যেহেতু সাবজেক্ট আর ভার্ব 2 আছে, যার কারণে এটা সেকেন্ড কন্ডিশন হবে। ইফ আই দেয়ার, আই উড হেল্প ইউ।
আমি সেখানে থাকলে তোমাকে সাহায্য করতাম। হ্যাড আই সিন ইউ বিফোর, যদি তোমাকে আমি আগে দেখতাম। আই উড হ্যাভ, আই উড হ্যাভ হেল্প ইউ, আই উড হ্যাভ হেল্প ইউ, হয়ে গেল। যদি আমি তোমাকে আগে দেখতাম, আই উড হ্যাভ হেল্প ইউ, আমি তোমাকে সাহায্য করতাম। তো ডিয়ার স্টুডেন্টস, এই যে রুল সেন্টেন্স দুটো দেখলাম, এরকমের দুটো সেন্টেন্স অনেক সময় পরীক্ষায় আসে। তাহলে কি বললাম, হ্যাড থাকবে, সাবজেক্ট থাকবে, আর কোনো ভার্ব থাকবে না। তখন আমরা এই যুক্ত বাক্যের সেকেন্ড কন্ডিশনে আলোকে লিখব। হ্যাড থাকবে, সাবজেক্ট থাকবে, ভার্ব থ্রি থাকবে, তখন আমরা এই যুক্ত বাক্যের থার্ড কন্ডিশনে আলোকে লিখব।